Hello everyone, Assalamu alaikum. Welcome to HSC Chemistry class. আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, রসায়ন বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ। আজকে আমরা বিভিন্ন সাম্য বিক্রিয়ার সাম্য ধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয় এই জাতীয় গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো এই অঙ্কগুলো আসলে ইন্টারেস্টিং, কারণ এখানে অনেকের মধ্যে কনফিউশন থাকে যে বিক্রিয়কের পরিমাণগুলো কখন এ ধরা হয়, কখন বিক্রিয়কের পরিমাণের সাথে মোল সংখ্যাগুলোকে গুণ করা হয়, কখন বিক্রিয়কের পরিমাণকে 1 ধরে কাজ করতে হয়। আবার বিয়োজনের পরিমাণের ক্ষেত্রেও একটা কনফিউশন কাজ করে যে কখন আমরা আলফা ধরব, কখন বিয়োজনের পরিমাণটা আলফার সাথে মোল সংখ্যা ব্যবহার করব। এই জাতীয় বিষয়গুলো এখানে একটা কনফিউশন সৃষ্টি করে। তো আজকের ক্লাসটা করার পর আমার বিশ্বাস যে তোমাদের এই ধরনের কনফিউশনগুলো আর কাজ করবে না, তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। তো চলো আজকে আমরা হাইড্রোজেন আয়োডাইডের সংযোগ বিক্রিয়া এবং হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়ার কেপিকেসি নির্ণয় করব এবং পরবর্তী অন্যান্য বিক্রিয়াগুলোতেও আমরা কেপিকেসি দেখব। আমরা এখন হাইড্রোজেন আয়োডাইডের সংযোগ বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি নির্ণয়ের কৌশলটা একটু দেখছি। Production of hydrogen gas from reaction of hydrogen and iodine. হাইড্রোজেন এবং আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুতি যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আজকে কেপি এবং কেসি নির্ণয় করা শিখব। তো কিভাবে লিখতে হয় সবাই খেয়াল করো। প্রথমে আমাদেরকে রিঅ্যাকশনটা লিখতে হয়, যে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত হবে। তো আমাদের প্রথমে রিঅ্যাকশনটা লিখতে হয় হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস। এটা অবশ্যই একটা উভয়মুখী চিহ্ন দিয়ে, কারণ এটা রিভার্সিবল রিঅ্যাকশন, উভয়মুখী চিহ্ন দিয়ে লিখতে হবে হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে। যেহেতু এটা সাম্য ধ্রুবক নির্ণয় করছি, তাহলে সাম্য অবস্থা আমাদের দরকার। আর সাম্য অবস্থাগুলো মূলত উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে হয়, এ কারণে অবশ্যই কোনো অবস্থাতে একমুখী অ্যারো চিহ্ন দেওয়া যাবে না, আমাকে রিভার্সিবল যেহেতু, তাহলে উভয়মুখী তীর চিহ্ন দিতে হবে। তো প্রথমে আমরা ধরে নিলাম যে প্রারম্ভিক অবস্থায় আমরা ধরে নিলাম প্রারম্ভিক অবস্থায় আমরা ধরে নিলাম যে হাইড্রোজেনের যে ঘনমাত্রা সেটা আমরা এ মোল ধরলাম, এ মোল। প্রারম্ভিক অবস্থায় হাইড্রোজেনের ঘনমাত্রা এ মোল ধরলাম এবং আয়োডিনের ঘনমাত্রা আমরা বি মোল ধরলাম। উৎপাদিত যে হাইড্রোজেন আয়োডাইড এটা হবে 0 মোল প্রারম্ভিক অবস্থায়। স্টুডেন্টস, প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা এ কেন ধরলাম, এখানে কেন বি ধরলাম। আমরা কিন্তু জানি না যে হাইড্রোজেন কতটুকু নিয়ে কাজ শুরু করা হয়েছে এবং আয়োডিন কতটুকু নিয়ে কাজ শুরু করা হয়েছে। আমরা একটা সাধারণ সমীকরণ দিয়ে অঙ্কটা বোঝার চেষ্টা করছি। উদ্দীপকে যখন মান দেওয়া থাকবে যে আমরা 2 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন নিয়ে বিক্রিয়া শুরু করেছি, তখন আমাকে এর মান 2 মোল হবে, বি এর মান 1 মোল হবে, এভাবে পরবর্তীতে আমরা মান বসাবো। তো প্রথমে আমরা এটা এ মোল লিখলাম, এটা বি মোল লিখলাম, আর এখানে কেন 0 মোল লিখলাম, কারণ একেবারে ইনিশিয়াল অবস্থায়, যেহেতু আমরা এখানে প্রারম্ভিক অবস্থায় লিখেছি, প্রারম্ভিক অবস্থায় কিন্তু কোনো হাইড্রোজেন আয়োডাইড একেবারে সৃষ্টি হয় নাই। তো যেহেতু প্রারম্ভিক অবস্থায় কোনো হাইড্রোজেন আয়োডাইড সৃষ্টি হয় নাই, তাহলে তার মোল সংখ্যাটা কত হবে? মোল সংখ্যাটা 0 হবে, 0 মোল। তো এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। তো যদি আজকে এখানে কোনো মোল সংখ্যা থাকতো, যেমন যদি এখানে 2 থাকতো, তো আমরা কিন্তু এখানে টুয়াইস এ ধরতাম। এখানে মোল সংখ্যা কোনো একটা বিক্রিয়াতে যদি মোল সংখ্যা 3 থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে থ্রাইস বি ধরতাম। কিন্তু যাই হোক, উৎপাদের পরিমাণ প্রাথমিক অবস্থায় সবসময় 0। তো এখন আমরা দেখব যে সাম্য অবস্থায় কি। তো সাম্য অবস্থায় যখন আমরা হিসেব করব, তো যেহেতু বিক্রিয়া হচ্ছে, আমরা ধরে নিলাম যে এখান থেকে আলফা মোল ক্ষয় হচ্ছে, তাহলে অবশিষ্ট মোল সংখ্যা কত? তাহলে সাম্য অবস্থায় হাইড্রোজেনের অবশিষ্ট মোল সংখ্যা a মাইনাস আলফা, আমরা ধরে নিয়েছি বিয়োজনের পরিমাণ হচ্ছে আলফা। সাম্য অবস্থায় আয়োডিনের পরিমাণ হবে, সাম্য অবস্থায় অবশিষ্ট আয়োডিনের পরিমাণ হবে b মাইনাস আলফা, কারণ এখান থেকে যেমন আলফা ডিসোসিয়েট হয়েছে, ক্ষয় হয়েছে, এখান থেকে যে বি মোল ছিল সেখান থেকে আলফা পরিমাণ ক্ষয় হয়ে যাচ্ছে।
আর এখানে তৈরি হবে টোয়াইস আলফা মোল। স্টুডেন্টস তোমরা এখানে খেয়াল করো, আমরা এই জায়গাটাতে কেন টোয়াইস আলফা ধরেছি, এই যে এখানে 2 মোল আছে কারণে টোয়াইস আলফা ধরেছি। কেউ কিন্তু ভাববে না যে এখান থেকে আলফা ক্ষয় হয়ে প্রোডাক্টে টোয়াইস আলফা তৈরি হয়েছে, এভাবে ভাবার কোনো সুযোগ নেই। আসলে এই 2 সংখ্যাটা আসলো এখানে মূল সংখ্যা 2 বলে এখানে 2, কোন একটা রিঅ্যাকশনে যদি এখানে মূল সংখ্যা 3 থাকতো আমি কিন্তু থ্রাইস আলফা লিখতাম। তো যাই হোক এটা লিখলাম। তো যেই পাত্রে এই বিক্রিয়াটা ঘটানো হচ্ছে আমরা ধরে নিলাম সেই পাত্রের ভলিউম ভি লিটার, যে পাত্রের মধ্যে এই রিঅ্যাকশনটা ঘটানো হচ্ছে সেই পাত্রের ভলিউম ভি লিটার। তা আমরা ধরে নিলাম যে পাত্রের আয়তন, আমরা ধরে নিলাম পাত্রের আয়তন ভি লিটার। তাহলে আমরা দেখব যে সাম্যাবস্থায় হাইড্রোজেনের অবশিষ্ট ঘনমাত্রা কত আমরা একটু দেখছি, তাহলে আমরা বুঝতে পারছি যে সাম্যাবস্থায় হাইড্রোজেন গ্যাস এর অবশিষ্ট মোল সংখ্যা বা অবশিষ্ট মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। তো সাম্যাবস্থায় হাইড্রোজেনের অবশিষ্ট মোলার ঘনমাত্রা মানে কতটুকু হাইড্রোজেন আছে তার ঘনমাত্রা যদি আমরা বের করি, তো তোমরা জানো যে রসায়নে থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝায়, তাহলে হাইড্রোজেনের অবশিষ্ট মোলার ঘনমাত্রা হবে A মাইনাস আলফা ডিভাইডেড বাই V মোল পার লিটার। কারণ অবশিষ্ট মোল সংখ্যা হচ্ছে A মাইনাস আলফা, পাত্রের আয়তন হচ্ছে V। তোমরা জানো যে একক আয়তনের মোল সংখ্যাকে আমরা বলি মোলার ঘনমাত্রা, তাহলে মোলার ঘনমাত্রা A মাইনাস আলফা ডিভাইডেড বাই V, একক হচ্ছে মোল পার লিটার। ঠিক একই ভাবে আমরা সাম্যাবস্থায় আয়োডিন গ্যাস এর অবশিষ্ট মোলার ঘনমাত্রা, কারণ এখান থেকে কিছু আয়োডিন ক্ষয় হয়ে গেছে, তাহলে এখন যে পরিমাণ আয়োডিন আছে সেই আয়োডিনের মোলার ঘনমাত্রা কত হবে। তো আমরা থার্ড ব্র্যাকেট আয়োডিন দিলাম, তো আয়োডিনের পরিমাণ আছে B মাইনাস আলফা, তো আমরা লিখলাম B মাইনাস আলফা আর পাত্রের আয়তন V মোল পার লিটার। তো এখন আমরা দেখব যে উৎপাদিত হাইড্রোজেন আয়োডাইডের, তাহলে আমরা বলবো উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইড গ্যাস এর মোলার ঘনমাত্রা। তাহলে যে পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপাদন হয়েছে তার মোলার ঘনমাত্রা কত হবে, তাহলে আমরা বলেছি রসায়নে থার্ড ব্র্যাকেট দ্বারা হাইড্রোজেন আয়োডাইড বোঝায়, তাহলে মোলার ঘনমাত্রা হবে টোয়াইস আলফা বাই V মোল পার লিটার। তো এখন আমরা সব ঘনমাত্রাগুলো পেয়ে গেছি, এখন আমরা এই সূত্রটার মধ্যে মান বসাবো যে আমরা জানি কেসি আমরা বলেছিলাম মোলার সাম্য ধ্রুবক, আমি এখানে লিখে দিচ্ছি কেসি মানে হচ্ছে মোলার সাম্য ধ্রুবক। তো মোলার সাম্য ধ্রুবক কেসির মানটা আমরা কিভাবে লিখব, আমরা সবসময় বলেছিলাম উৎপাদের যে ঘনমাত্রা সেগুলো উপরে হয় এবং বিক্রিয়কের যে ঘনমাত্রাগুলো সেগুলো নিচে বসে। তাহলে আমরা উৎপাদ হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, তাহলে আমরা লিখব হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা। তো হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা 2, এখানে স্কয়ার হবে। আমরা বলেছিলাম উপযুক্ত ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাই হচ্ছে মোলার সাম্য ধ্রুবক, যেটাকে আমরা কেসি দ্বারা প্রকাশ করি। তাহলে মোলার সাম্য ধ্রুবক কেসি, তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রা লিখলাম আর নিচে হবে হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু আয়োডিনের মোলার ঘনমাত্রা। তো আমরা এখন ভ্যালুগুলো এখানে বসিয়ে দিচ্ছি। হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা হচ্ছে টোয়াইস আলফা বাই V, তার উপরে হোল স্কয়ার, যেহেতু আমরা মান বসাচ্ছি। হাইড্রোজেনের ঘনমাত্রা কত আছে A মাইনাস আলফা বাই V। দেখো আয়োডিনের ঘনমাত্রা, অবশিষ্ট আয়োডিনের ঘনমাত্রা আছে B মাইনাস আলফা ডিভাইডেড বাই V। তাহলে তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো V স্কয়ার আবার নিচেও V স্কয়ার, তাহলে উপরে V স্কয়ার এবং নিচের V স্কয়ারটা
ভাগ হয়ে চলে যাবে, তাহলে এখানে থাকছে 4 আলফা স্কয়ার, 2 এর বর্গ 4 আলফা স্কয়ার, আর নিচে থাকছে a মাইনাস আলফা b মাইনাস আলফা। স্টুডেন্ট, তোমাদেরকে বলছি যে এই হলো কেসির সমীকরণ। এখন দেখো এই সমীকরণে যদি আমরা উদ্দীপকে যে মানগুলো পাবো সেই মানগুলো যখন এখানে আমরা বসিয়ে দিব তখন আলটিমেট আমার কিন্তু কেসির মান বের হয়ে আসবে। সেটা কিভাবে? ধরো কি পরিমাণ হাইড্রোজেন নেওয়া হয়েছে, হাইড্রোজেনের প্রাথমিক পরিমাণ দেওয়া থাকলে আমরা এর জায়গায় প্রাথমিক পরিমাণ বসাবো। আয়োডিন কি পরিমাণ নেওয়া হয়েছে, যদি সেটা ভরে দেওয়া থাকে আণবিক ভর দ্বারা ভাগ করে মোল করে ফেলবো, তাহলে আয়োডিনের প্রাথমিক পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে আয়োডিনের প্রাথমিক পরিমাণ বি বসিয়ে দিব। কি পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপাদন হয়েছে সাম্য অবস্থায় সেই পরিমাণটা যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা আলফার মানটা বের করে আনতে পারবো। আলফার মান বসিয়ে দিলে আলটিমেট আমাদের কেসির মানটা বের হয়ে আসবে। এখানে দুইটা বিষয় আমি একটু বলি। প্রথম বিষয়টা হচ্ছে ফাইনালি কেপি বা কেসির কোনো একক বসানোর দরকার নেই, কারণ ইন্টারন্যাশনাল সিস্টেমগুলোতে বা বাইরের দেশের বইগুলোতে দেখা যায় যে ফাইনালিতে একদম শেষ পর্যায়ে কেপি এবং কেসি কোনো একক বসানো হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দুই নম্বর আমি আরেকটা কথা বলতে চাই যে তোমরা কেউ আবার এই সূত্রটাকে মুখস্থ করে এখানে মান বসাবে না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। কারণ হচ্ছে আমি কিন্তু এ বা বি না ধরে আমি কিন্তু এখানে 1 ধরতে পারতাম, তো তখন কিন্তু সমীকরণের রূপ অন্যরকম আসবে। তো তোমরা সমীকরণ কখনো মুখস্থ করার চেষ্টা করবে না, প্রত্যেকটা গাণিতিক সমস্যায় প্রথমে এইটুকু করে আসবে। তুমি যেভাবে প্রাথমিক অবস্থাগুলো ধরবে তার উপর ভিত্তি করে একটা কেসি অথবা কেপির একটা সমীকরণ আসবে। এটা বিভিন্ন জনের ক্ষেত্রে এই সমীকরণের মান কিন্তু বিভিন্ন রকম হতে পারে, কারণ তুমি প্রথম অবস্থায় কিভাবে ধরছো তার উপরে কিন্তু তোমার এই কেসির মানটা তৈরি হবে। তো এই কেসির মানটা মুখস্থ করতে যাবে না, কারণ তুমি যেভাবে ধরবে তার উপর ভিত্তি করে যে কেসির মানটা আসবে সেখানে শুধু মানটা বসিয়ে দিবে। এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তো এই বিক্রিয়ার কেসি এবং অতঃপর আমরা কেপি দেখবো। এখন আমরা কেসি দেখেছি, অর্থাৎ মোলার সাম্য ধ্রুবক দেখেছি, এখন আমরা আংশিক চাপের সাম্য ধ্রুবক দেখবো। তো স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল করো, যেহেতু আমরা গত লেকচারে দেখিয়েছিলাম, গত ভিডিওটাতে তোমরা দেখতে পাবে যে কেপি এবং কেসি এখানে সমান হবে, কারণ আমরা যে রিলেশনটা শিখেছিলাম, রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি, সেখানে আমরা বলেছিলাম কেপি সমান কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। এটা ছিল আমাদের সমীকরণ। তো এই বিক্রিয়াতে ডেল এন এর মান কত? আমরা যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে একটু খেয়াল করি, ডেল এন এর মান কত আসে তোমরা দেখো। উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। আমরা জানি ডেল এন মানে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তো উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস 1, তার মানে 1 প্লাস 1। তাহলে আমরা যদি বাদ দিই তাহলে 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তা আমরা বলেছিলাম যে বিক্রিয়াতে কেপি এবং কেসির মান সমান হয়ে যাবে, অর্থাৎ ডেল এন এর মান 0 হবে, সেখানে কেপি আর কেসির মান সমান থাকবে। আমি আবারও বলছি, যে বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, অর্থাৎ ডেল এন এর মান 0, সেই বিক্রিয়াগুলোতে কেপি এবং কেসি সবসময় সমান আসে। এর পিছনের লজিকটা আমরা বলেছিলাম, কারণ এটার মান যখন 0 আসবে তখন কি আসবে? কেপি সমান কেসি RT to the power 0, something to the power 0 is 1। তার মানে আমরা বলতে পারি যে হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়ার ক্ষেত্রেও কেপি মান যখন বের করব তখন কিন্তু একই ফলাফল আসবে, অর্থাৎ 4 আলফা স্কয়ার a মাইনাস আলফা ইনটু b মাইনাস আলফা। এই মানটাই কিন্তু আসবে কেপি বের করতে গেলে। তো যদিও আমরা নিশ্চিত এই মানটা আসবে, তারপরেও কিন্তু আমাদেরকে সেম বিক্রিয়াতে কেপির মানটা নির্ণয় করা শিখতে হবে। কারণ তোমাদেরকে একটা কথা বলে রাখি যে কেপি এবং কেসি মান হয়তো এই বিক্রিয়াতে সমান আসছে, সব বিক্রিয়াতে সমান আসবে না। আবার তোমার পরীক্ষাতে হয়তো কেসি আসলো না, কেপি নির্ণয় আসলো, তখন কিন্তু তোমাকে কেপি নির্ণয়ের কৌশলটা তোমাকে কিন্তু জানতে হবে, কারণ দুইটা নির্ণয়ের কৌশলটা কিন্তু আলাদা। কেপি যেভাবে আমরা নির্ণয় করি, কেসি কিন্তু আমরা আসলে সেভাবে নির্ণয় করি না, কিছুটা পার্থক্য আছে। তো তাই আমরা এখন দেখব যে এই বিক্রিয়াতে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড সংশ্লেষণ বিক্রিয়াতে কিভাবে আমরা কেপি নির্ণয় করতে পারি। তো আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি, তোমরা এইটুকু জায়গা আমরা মুছে ফেলছি।
তো সবাই একটু বলছি, যদি আমরা কেপ বের করি তাহলে প্রথমে আমাকে এই জিনিসগুলো লিখতে হবে, অর্থাৎ এখানে যা আছে প্রাথমিক প্রথম বিক্রিয়াটা লিখতে হবে। এটা এ মোল ধরলাম, এটা বি মোল ধরে নিলাম, এটা 0 মোল, কারণ প্রাথমিক অবস্থায় কোনো হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়নি। এখান থেকে a মাইনাস আলফা লিখলাম, b মাইনাস আলফা লিখলাম, আর এখানে উৎপাদের পরিমাণ টুয়াইস আলফা লিখলাম, যেহেতু এখানে 2 মোল আছে। তো আমরা যদি কেপি নির্ণয় করি তখন আমাদেরকে লিখতে হবে, মনে করি মোট চাপ অ্যাটমসফিয়ার। যেহেতু কেপি নির্ণয় করব, চাপের ব্যাপার আসবে, তাহলে আমরা মনে করি মোট চাপ পি অ্যাটমসফিয়ার। তো এখন দেখো, ফার্স্টে আমাদের প্রত্যেকটার আংশিক চাপ বের করতে হবে। তোমরা দেখো, আমি যদি লিখি যে হাইড্রোজেন গ্যাস এর আংশিক চাপ, তো হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপটা আমরা লিখব পি অফ হাইড্রোজেন গ্যাস। তো হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপগুলো আমরা বের করব, কারণ যখন এটা গ্যাসীয় পদার্থ হবে তখন প্রত্যেকটা গ্যাসই আলাদা আলাদা ভাবে যে চাপ দিবে সেটা হচ্ছে আংশিক চাপ। আর আমরা জানি যে মোট চাপ হচ্ছে আংশিক চাপের সমষ্টি সমান। একটা পাত্রের মধ্যে যদি পরস্পর বিক্রিয়াহীন অনেকগুলো গ্যাস থাকে তাহলে মোট চাপগুলো হচ্ছে আংশিক চাপের সমষ্টি সমান। তো কেপি বের করার সময় প্রত্যেকের আংশিক চাপ বের করতে হয়। তো সবাই খেয়াল করো, মনে করি আংশিক চাপ এত। তো আসলে আংশিক চাপের যে সূত্রটা সেটা আমাদেরকে আগে বুঝতে হবে যে আংশিক চাপটা কি। তো তোমাদেরকে একটু বলছি, আংশিক চাপের সূত্রটা আমি এখানে একটু লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। কোন গ্যাসের আংশিক চাপ বের করতে হয় মোল ভগ্নাংশ ইনটু মিশ্রণের মোট চাপ। তাহলে আমরা দেখব যে আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ এবং মিশ্রণের মোট চাপ। তো মোল ভগ্নাংশ কিভাবে বের করতে হয় তোমাদেরকে দেখাই। ধরো একটা গ্যাস এ, তার আংশিক চাপ, তো নিচে মোল ভগ্নাংশ হচ্ছে, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা, আর উপরে হচ্ছে যে পদার্থটা বের করব তার মোল সংখ্যা ইনটু মোট চাপ। তাহলে কোন গ্যাসের আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ হচ্ছে মোট মোল সংখ্যা কত সেটা নিচে, আর যে উপাদান তার মোল সংখ্যা কত, তাহলে এটা হচ্ছে মোল ভগ্নাংশ। মানে মোট মোল সংখ্যার মধ্যে ওই উপাদানটার মোল সংখ্যা কত, এটা হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তো দেখো, আমরা যদি এটার আংশিক চাপ বের করি তাহলে আমাকে আগে দেখতে হবে যে এই বিক্রিয়ার মোট মোল সংখ্যা কত। তো তোমরা দেখো, প্রথমে মোট মোল সংখ্যা আমরা বের করছি। মোট মোল সংখ্যা হচ্ছে a মাইনাস আলফা, এই মোল সংখ্যা, প্লাস b মাইনাস আলফা প্লাস টুয়াইস আলফা। অর্থাৎ মোট মোল সংখ্যা হচ্ছে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা এটা যোগ এটা যোগ এটা, টোটাল মোল সংখ্যা সাম্য অবস্থায় মোট সংখ্যাটা হচ্ছে a মাইনাস আলফা, b মাইনাস আলফা, টুয়াইস আলফা। উপরে হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা, তা হাইড্রোজেনের সাম্য অবস্থায় মোল সংখ্যা কত, a মাইনাস আলফা ইনটু মোট চাপ। তো দেখো মোট মোল সংখ্যা কত আসে আমরা যদি একটু দেখি। এখানে দেখো আলফা আলফা মাইনাস আলফা, তার মানে মাইনাস টুয়াইস আলফা, এখানে টুয়াইস আলফা, তাহলে থাকতেছে a প্লাস b। খেয়াল করো, দুইটা মাইনাস টুয়াইস আলফা, মানে মাইনাস আলফা মাইনাস আলফা মাইনাস টুয়াইস আলফা প্লাস টুয়াইস আলফা চলে গেছে, a মাইনাস আলফা ইনটু। তাহলে কোন গ্যাসের আংশিক চাপ অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা, উপরে তার মোল সংখ্যা ইনটু মোট চাপ। এটা হচ্ছে সূত্র, আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। ঠিক একই ভাবে যদি আমরা আয়োডিন গ্যাসের আংশিক চাপটা বের করি, আংশিক চাপ, তাহলে পি অফ আয়োডিন, তাহলে আমরা বলবো মোট মোল সংখ্যা আগের মতোই, কারণ এই তিনটা যোগ করলে আমরা একটু আগে দেখেছি a প্লাস b হয়, তাহলে মোট মোল সংখ্যা এত, উপরে হবে b মাইনাস আলফা ইনটু এত। তো এটার একক কিন্তু অ্যাটমসফিয়ার, কারণ মোল মোল কাটা চলে যাবে, শুধু চাপের এককটা থাকবে। তো ঠিক একই ভাবে সাম্য অবস্থা যে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে, হাইড্রোজেন আয়োডাইড যে গ্যাসটা তৈরি হয়েছে, এর আংশিক চাপ কত, এর আংশিক চাপ কত, তাহলে পি অফ হাইড্রোজেন আয়োডাইড। ঠিক একই ভাবে নিচে হচ্ছে
মোট মূল সংখ্যা উপরে তার মূল সংখ্যা, অর্থাৎ যেটা নিয়ে আমরা কথা বলছি, যেমন হাইড্রোজেন আয়োডাইড নিয়ে কথা বলছি, মোট মূল সংখ্যা A প্লাস আলফা এর মতোই। আর সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মূল সংখ্যা হচ্ছে টুয়াইস আলফা ইনটু মোট চাপ। এখন আমরা যে কাজটা করব, আমরা সূত্রের মধ্যে বসিয়ে দিব। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কেপি যে সূত্র, সেটা ছিল উপযুক্ত ঘাত সহ উৎপাদের আংশিক চাপ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত একটি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে মূলত বলা হয় কেপি। তাহলে উৎপাদের আংশিক চাপ পি অফ হাইড্রোজেন আয়োডাইড তার স্কয়ার হবে, যেহেতু মোল সংখ্যা 2, উপযুক্ত ঘাত মানে হচ্ছে পাওয়ার, মোল সংখ্যাটা পাওয়ার হয়ে যায়, ডিভাইডেড বাই পি অফ হাইড্রোজেন ইনটু পি অফ আয়োডিন। তো আমরা এখন মান বসাবো। দেখো উপরে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে আমরা এখানে পেয়েছি A প্লাস আলফা, উপরে হচ্ছে টুয়াইস আলফা, উপরে হচ্ছে টুয়াইস আলফা ইনটু পি, তার উপরে স্কয়ার। ঠিক একই ভাবে আমরা এখানে দেখব A মাইনাস আলফা ডিভাইডেড বাই A প্লাস বি ইনটু পি। ঠিক একই ভাবে আমরা আয়োডিনের ক্ষেত্রে দেখব B মাইনাস আলফা A প্লাস বি ইনটু পি। তোমরা স্টুডেন্টস খেয়াল করো, আমরা প্রত্যেকটার আংশিক চাপ এখানে বসিয়ে দিয়েছি। তো কি আসে সবাই একটু খেয়াল করো, পি স্কয়ার, উপরে পি স্কয়ার আছে আর নিচে পি এবং পি গুণ করলে পি স্কয়ার, তার মানে পিটা কাটা চলে যাচ্ছে। এখানে a প্লাস আলফা হোল স্কয়ার, আবার দেখো a প্লাস আলফা ইনটু a প্লাস আলফা, তার মানে নিচেও a প্লাস আলফা হোল স্কয়ার। তাহলে কি থাকছে 4 আলফা স্কয়ার। তাহলে দেখো আবার বলছি, নিচে দুইটা পি আছে, পি স্কয়ার, উপরে একটা পি স্কয়ার, এটা ভ্যানিশ হয়ে গেল। a প্লাস আলফার উপরে হোল স্কয়ার আছে, আবার নিচে আমরা এই জায়গাটাতে একটু ভুল করেছি, এখানে a প্লাস b এর জায়গায় a প্লাস আলফা বসিয়ে ফেলেছি, সরি a প্লাস b। হ্যাঁ, এখন দেখো a প্লাস b হোল স্কয়ার আর নিচে আছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এগুলো কাটা চলে যাওয়ার পরে উপরে থাকতেছে 2 এর উপর বর্গ মানে 4 আলফা স্কয়ার, নিচে হচ্ছে a মাইনাস আলফা b মাইনাস আলফা। আমি বলেছিলাম বাইরের দেশের বইগুলোতে কেপি এবং কেসির কোনো একক বসানো হয় না, তো আমরা কোনো একক বসাবো না। এখন দেখো কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে কেসির মান এই মানটা এসেছিল, এখন দেখো সেম মানটাই আবার এখানে এসেছে কেপির ক্ষেত্রে, কিন্তু পদ্ধতিটা ভিন্ন। তো আমরা এতক্ষণ যে বিক্রিয়াটা দেখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বিক্রিয়াটাতে মূলত আমরা হাইড্রোজেন আয়োডাইডের সংযোগ বিক্রিয়া দেখেছি, অর্থাৎ হাইড্রোজেন এবং আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড সংযোগ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি এবং কেসির মান নির্ণয় করেছি। তো আমরা এখন দেখব যে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি হবে, অর্থাৎ যেটা এতক্ষণ উৎপাদ ছিল সেটা হবে বিক্রিয়ক, যেটা বিক্রিয়ক সেটা হবে উৎপাদ। তো সেক্ষেত্রে আসলে কেপি কেসির মান কি একই থাকবে কি না, না পরিবর্তন হয়ে যাবে, সেটা আমরা দেখব। এবং প্রাথমিক অবস্থায় এখানে যেমন এ বা বি ধরেছি, সেক্ষেত্রে কি আদৌ আমরা এরকম ধরতে পারবো কিনা, তো চলো আমরা বিক্রিয়া দেখলে সেটা বুঝতে পারবো। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসির মান। হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এবং কেপি কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা দেখব। হাইড্রোজেন আয়োডাইড গ্যাস, এটা বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস হয়েছে। তো ব্যালেন্স করার জন্য এখানে আমাকে 2 মোল দিতে হবে, তাহলে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস তৈরি হয়েছে। তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক অবস্থায় লিখতে হবে, প্রারম্ভিক অবস্থায়
দেখো আমরা কিন্তু এখানে এ ধরতে পারি, আবার ইচ্ছে করলে আমরা টোয়াইস এও ধরতে পারি। আসলে কিভাবে ধরবে সেটা তোমার উপরে, কারণ তুমি পুরো পরিমাণটাকে এ ধরে নিয়েও চিন্তা করতে পারো। আবার আমি এখানে যেহেতু 2 মোল আছে তাহলে এটাই সুবিধাজনক, যেহেতু যত মোল আছে আমরা সেভাবে ধরবো। যেমন এখানে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড আছে, এই কারণে আমি টোয়াইস এ ধরেছি। কিন্তু তুমি যদি মনে করো যে তুমি এই মোল ধরে কাজ করবা, তাহলে কিন্তু গাণিতিক সমস্যাটা সমাধান করা সম্ভব, কারণ সম্পূর্ণ পরিমাণটাকে তুমি এ ধরেই কাজ করতে পারো। আবার তুমি যদি মনে করো যে না আমি সম্পূর্ণ পরিমাণটাকে 1 মোল ধরে কাজ করতে চাই, তাহলে তুমি সেটা সম্ভব, কারণ হচ্ছে যে সম্পূর্ণ পরিমাণটাকে এক অংশ ধরেও তুমি কাজ করতে পারো। তো যে কোনো ভাবে করতে পারো। এই কারণে আমি বারবার বলছি যে সূত্র বা সমীকরণের ফাইনাল সমীকরণটা তোমরা মুখস্থ করবে না, কারণ তুমি যেভাবে ধরবে তার উপর ভিত্তি করে একটা সমীকরণ আসবে। তো প্রারম্ভিক অবস্থা আমি এখানে টোয়াইস এ ধরলাম, আর এটা ধরবো 0 মোল, এটা হচ্ছে টোয়াইস এ মোল, 0 মোল 0 মোল। এখন আমরা সাম্য অবস্থায় যাচ্ছি। সাম্য অবস্থায় আমরা কি লিখব? আমরা এখানে লিখব টোয়াইস এ মাইনাস টোয়াইস আলফা মোল। দেখো যেহেতু এখানে 2 আছে সেজন্য আমরা এখানে টোয়াইস আলফা ধরেছি, অর্থাৎ টোয়াইস আলফার পরিমাণ বিয়োজিত হয়েছে। এখন দেখো এখানে আমি আলফা মোল, আবার এখানে লিখব আলফা মোল। তো কিভাবে লিখলাম সবাই খেয়াল করো, এখানে 1 মোল আছে সেখানে আমি আলফা ধরেছি, এখানে 1 মোল আছে সে কারণে আমি এখানে আলফা ধরেছি। এখন দেখো বিয়োজনের পরিমাণ তুমি ইচ্ছে করলে এই পুরো পরিমাণটাকে আলফা ধরতেও হতো, পারতে তুমি টোয়াইস আলফার পরিবর্তে তুমি কিন্তু এখানে আলফা ধরতে পারতে। ধরো আমরা একটু বললাম যে আমরা পুরো পরিমাণটাকে আলফা যদি ধরতাম তাতেও কিন্তু কোনো সমস্যা হতো না, অর্থাৎ টোয়াইস এ মাইনাস আলফা। সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে লিখতে হতো আলফা বাই 2 মোল, আলফা বাই 2 মোল। কারণ তুমি একবার চিন্তা করো যে তুমি এখানে যে পরিমাণটা ধরেছো তার অর্ধেক পরিমাণ হাইড্রোজেন আর অর্ধেক পরিমাণ আয়োডিন আছে, অর্থাৎ এখানে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন তৈরি হচ্ছে। তাহলে যদি এখানে তুমি টোয়াইস আলফা ধরো তাহলে তার অর্ধেক, অর্থাৎ 2 মোল থেকে যেমন 1 মোল তৈরি হচ্ছে, তাহলে টোয়াইস আলফা থেকে এখানে ধরতে হবে আলফা, এখানে আলফা। কেউ যদি মনে করে যে না আমি এখানে আলফা ধরবো, কোনো প্রবলেম নাই, সে আলফা ধরতে পারে, বিয়োজনের পরিমাণটা আলফা ধরতে পারে। সেক্ষেত্রে তাকে বুঝতে হবে এখানে যদি সে আলফা ধরে তাহলে এই জায়গাটাতে আলফা বাই 2 ধরতে হবে, কারণ এখানে যতটা বিয়োজিত হয়েছে এখানে তার অর্ধেক। তো স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে ধরবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের উপর, এবং তোমার স্বাধীনতা আছে যে তুমি কিভাবে অঙ্কটা করবে। বাজারে যেসব বইগুলো আছে বিভিন্ন রাইটার বিভিন্নভাবে চিন্তা করেছেন, তো তুমি ওইভাবে বিভিন্নভাবে চিন্তা করবে। অতএব কোনো সমীকরণ মুখস্থ করা যাবে না, তুমি যেভাবে সলিউশনটা করবে ঠিক সেই সলিউশনের উপরে যে সমীকরণটা তৈরি হবে সেই সমীকরণটা দিয়ে আসলে ফাইনালি অঙ্কগুলো সমাধান করতে হবে। অতএব সমীকরণ মুখস্থ করার কোনো সুযোগ নেই। তো আমরা যেহেতু এখানে টোয়াইস আলফা ধরেছি তাহলে আলফা ধরলাম। তো আমরা ধরলাম পাত্রের আয়তন v লিটার। তো মনে করি পাত্রের আয়তন v লিটার। যদি আমরা পাত্রের আয়তন v লিটার ধরি তো আমরা সমীকরণে মান বসাবো। সবাই একটু খেয়াল করো, আমরা বলেছি যে আমরা প্রথমে কেসি নির্ণয় করব। তা আমরা বলেছিলাম উপযুক্ত ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত একটি কনস্ট্যান্ট। তো উৎপাদের মোলার ঘনমাত্রা, হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা হচ্ছে এরকম, হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা, আয়োডিনের ঘনমাত্রা, উৎপাদগুলো উপরে আর বিক্রিয়ক হচ্ছে নিচে। রসায়নের থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝায়। তো আমরা এখন যদি মানগুলো বসাই তোমরা একটু খেয়াল করো যে হাইড্রোজেনের ঘনমাত্রা কত। তো হাইড্রোজেনের সাম্য অবস্থায় মূল সংখ্যা হচ্ছে আলফা আর পাত্রের আয়তন হচ্ছে ভি। আমরা বলেছিলাম একক আয়তনে মোল সংখ্যাকে বলা হয় মোলার ঘনমাত্রা, একক আয়তনে মোল সংখ্যা। তো এখানে হচ্ছে আলফা ডিভাইডেড বাই ভি, অর্থাৎ মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, তাহলে মোলার ঘনমাত্রা। তো এরকম করে আয়োডিনের ঘনমাত্রা কত? সাম্য অবস্থায় আয়োডিনের মূল সংখ্যা হচ্ছে আলফা আর পাত্রের আয়তন হচ্ছে ভি, তাহলে একক আয়তনের মোল সংখ্যা মোলার ঘনমাত্রা। এবার দেখো নিচে দেখো কি হবে, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। তাহলে সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ কত?
টোয়াইস এ মাইনাস টোয়াইস আলফা, পাত্রের আয়তন ভি তার উপর হোল স্কয়ার। আমরা বলেছিলাম যে আসলে এককগুলো লিখতে হয় না, আর একক লিখলেও এই অঙ্কে কিন্তু কোনো একক থাকবে না, কারণ এখানে মোল পার লিটার, আবার নিচে মোল পার লিটার হোল স্কয়ার, তার মানে উপরেও মোল পার লিটার হোল স্কয়ার, নিচেও মোল পার লিটার হোল স্কয়ার, তাহলে মোল পার লিটারের কোনো একক থাকবে না, যার ফলে এই বিক্রিয়াতে কেপি বা কেসি কোনো একক নাই। অন্যান্য বিক্রিয়াতে আছে, কিন্তু আমরা আসলে কেপি কেসির এককগুলো লিখি না, বাইরের বইগুলো তো আমরা দেখেছি যে এককগুলো লেখা হয় না। তো আমরা বুঝতে পারলাম। তো এখন দেখো কি আসে, আমরা একটু ডিটেইলস করছি। এখানে ভি স্কয়ার, ভি এবং ভি স্কয়ার হয়ে গেল ভি স্কয়ার আলফা স্কয়ার, নিচে কি থাকছে দেখো ভি স্কয়ার থাকছে, আর আমরা যদি 2 কমন নিই তাহলে হচ্ছে 4 a মাইনাস আলফা হোল স্কয়ার। আমরা 2টা কমন নিলাম, যেহেতু স্কয়ার আছে তাহলে 4 হয়ে গেল a মাইনাস আলফা হোল স্কয়ার। তাহলে এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ভি স্কয়ার গুলো চলে গেল, তাহলে কি থাকছে আলফা স্কয়ার 4 a মাইনাস আলফা হোল স্কয়ার। তো আমরা যে পদ্ধতিতে করেছি তাতে কেসি এর এই সমীকরণটা এসেছে, কিন্তু কেউ যদি প্রাথমিক পরিমাণটাকে 1 ধরে করত, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ফাইনালি সমীকরণটা এরকম আসবে না। আবার কেউ যদি মনে করে যে না আমি 1 না ধরে পুরোটাকে a ধরবো, তাহলেও কিন্তু এই সমীকরণটা আসবে না। কেউ যদি মনে করে ঠিক আছে আমি এখানে টুয়াইস এ ধরবো, কিন্তু এই জায়গাটাতে টুয়াইস আলফা না ধরে শুধু আলফা ধরে কাজ করব, হ্যাঁ তার অঙ্ক কিন্তু মিলে যাবে ফাইনালি, কিন্তু সমীকরণের চেহারাটা এরকম আসবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমীকরণের মান বসিয়ে অঙ্ক করবে না, তোমাকে সম্পূর্ণ প্রসেসটাই করে এসে তারপর উদ্দীপকে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে ভ্যালুগুলো এখানে বসিয়ে তোমাকে ফলাফলটা নির্ণয় করতে হবে। তো আমরা কেসির মান নির্ণয় করেছি, আমরা একটু লিখে রাখলাম কেসির মানটা এখানে একটু টুকে রাখলাম, আলফা স্কয়ার 4 a মাইনাস আলফা হোল স্কয়ার, এটা আমাদের কেসির মান এসেছে, এটা আমরা এখানে লিখে রাখলাম। স্টুডেন্টস আবার খেয়াল করো, এই বিক্রিয়াতে মূল সংখ্যা অর্থাৎ উৎপাদের মূল সংখ্যা 1 যোগ 1 2 আর বিক্রিয়কেও 2, তাহলে মূল সংখ্যা যদি সমান আসে কেসির যে মানটা আসছে ঠিক সেম মান আসবে কেপিতে, তাহলে কেপি এবং কেসি সেম মান আসবে এই বিক্রিয়াতে। তো তারপরও আমরা একবার করে দেখব, কারণ যেহেতু নির্ণয় করার পদ্ধতিটার মধ্যে একটু ভিন্নতা আছে, তাই আমরা আজকে দেখব যে কিভাবে এই বিক্রিয়া কেপিটা তোমাকে নির্ণয় করতে হয়। তো পরবর্তী হয়তো সব অঙ্ক তো আমরা দেখাবো না, কিন্তু এখানে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা বলেছিলাম খেয়াল করো কেপি নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে বাড়তি যে জিনিসটা লিখতে হয়, মনে করি মিশ্রণের মোট চাপ, মোট চাপ ধরে নিলাম পি অ্যাটমসফিয়ার, উদ্দীপকে পি এর হয়তো একটা ভ্যালু দেওয়া থাকবে যে মোট চাপ কত। আরেকটা কাজ করে নিতে পারো, সেটা হচ্ছে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, যেহেতু এটা বারবার লাগে আমরা একবারই প্রথমে বের করে নিতে পারি। যেমন এখানে আছে টুয়াইস a মাইনাস টুয়াইস আলফা প্লাস আলফা মোল, তাহলে সাম্য অবস্থায় মোট সংখ্যা কত আসে একটু খেয়াল করো, টুয়াইস a আসলো, টুয়াইস a মোট, তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। এটা আমরা অঙ্কের মধ্যেও করতে পারি বা আগে বের করে নিতে পারি। তো আমি এখানে আগের অঙ্কে আমি প্রত্যেকটা ধাপে করেছিলাম, তো এখন আগে করে দিলাম যে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। স্টুডেন্টস সূত্রটা আমরা একটু লিখি। কেপি আমরা বলেছিলাম উপযুক্ত ঘাত সহ উৎপাদগুলোর আংশিক চাপ, উৎপাদ আছে দুইটা, উৎপাদগুলোর আংশিক চাপ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত একটি কনস্ট্যান্ট, এটা হচ্ছে আংশিক চাপের সাম্য ধ্রুবক, যেটাকে আমরা কেপি লিখি। তো উপযুক্ত ঘাত বলার কারণে এই মোল সংখ্যাটা এখানে আসছে। তো চলো আমরা একটু মানগুলো বসাবো। আমরা বলেছিলাম এর আগের অঙ্কটাতে সমীকরণটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম কোন গ্যাসের আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, অর্থাৎ আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপের গুণফল। তো যেহেতু এখানে হাইড্রোজেনের আংশিক চাপ, তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা আগে বের করতে হবে। তো মোল আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তো মোল ভগ্নাংশ কিভাবে,
নিচে হবে মোট মূল সংখ্যা অর্থাৎ টোয়াইস এ, উপরে হবে তার মূল সংখ্যা, তাহলে হাইড্রোজেন মূল সংখ্যা হচ্ছে আলফা ইনটু পি। সবাইকে বলছি আরেকবার একটু দেখো, কোন গ্যাসের আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ হচ্ছে মোট মোল সংখ্যার মধ্যে ওই উপাদানটা কতটুকু আছে, এটি হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তো আমরা বের করলাম এটা হাইড্রোজেন আংশিক চাপ। ঠিক একইভাবে আয়োডিনের আংশিক চাপটা আমরা দেখব। আয়োডিনের মোল সংখ্যা কত, মোট মোল সংখ্যা হচ্ছে সবার ক্ষেত্রে একই টোয়াইস এ, আর তার নিজের মূল সংখ্যা হচ্ছে আলফা ইনটু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, যেখানে মোট চাপ দেওয়া আছে এত। ঠিক হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রেও মোল ভগ্নাংশ, মোট মোল সংখ্যা আমরা এখানে বের করেছি। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে টোয়াইস এ, সাম্য অবস্থায় তার মোল সংখ্যা হচ্ছে টোয়াইস এ মাইনাস টোয়াইস আলফা ইনটু মিশ্রণের মোট চাপ হচ্ছে ই। তো আমরা এখন সামনের দিকে ক্যালকুলেশনটা এগিয়ে নিয়ে যাই। দেখো এখানে কিন্তু একটা স্কয়ার হবে, কারণ এখানে একটা স্কয়ার ছিল। তো নিচে কত আসছে একটু খেয়াল করো, এখানে আমরা একটু দেখি। টোয়াইস এ এবং টোয়াইস এ গুণ করলাম, তাহলে টোয়াইস এ হোল স্কয়ার, আর উপরে হচ্ছে আলফা স্কয়ার, এটা আলফা স্কয়ার ইনটু পি স্কয়ার ইনটু পি স্কয়ার। নিচে দেখো কি আসছে, নিচেও কিন্তু একই রকম জিনিস আসবে, যেমন টোয়াইস এর উপর হোল স্কয়ার, তাহলে টোয়াইস এ হোল স্কয়ার বা 4a স্কয়ার লিখতে পারো। 2 যদি আমরা কমন নিই তাহলে স্কয়ার যেহেতু আছে 2 কমন নিলে এখানে 4 হয়ে যাবে, a মাইনাস আলফা ইনটু পি স্কয়ার। ঠিক আছে, এরপরের লাইনটা তোমরা যদি একটু খেয়াল করো, টোয়াইস এ হোল স্কয়ার, টোয়াইস এ হোল স্কয়ার চলে যাচ্ছে, পি স্কয়ার গুলো চলে যাচ্ছে। তাহলে আমরা একটু এভাবে করে দেখিয়ে দেই যে এটা থাকবে না, এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, এটার সাথে পি স্কয়ারটা পি স্কয়ারের সাথে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে ফাইনালি থাকছে আলফা স্কয়ার 4a মাইনাস আলফা। তো স্টুডেন্টস, আমরা কিছুক্ষণ আগে কেসির মান বের করেছি, এখন কেপির মান বের করেছি। তো তোমরা দেখো এখানে কেপির মান আর কেসির মান কিন্তু সেম এসেছে, আলফা স্কয়ার 4a মাইনাস আলফা হোল স্কয়ার। আমরা এখানে একটা ভুলে স্কয়ার দিইনি, এখন দিয়ে দিলাম, কারণ এই যে 2 যদি আমরা কমন নিই 4a মাইনাস হোল স্কয়ার, তাই এখানে একটা স্কয়ার হবে। তো সমীকরণটা পুরোপুরি সেম এসেছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো যে হাইড্রোজেন বিক্রিয়াটা কিন্তু একই ছিল। একবার হাইড্রোজেন আয়োডাইডের সংযোগ, প্রথম যেটা দেখেছিলাম সেটা ছিল হাইড্রোজেন আয়োডাইডের সংযোগ, আর এখন যেটা দেখছি সেটা হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন। দুই ক্ষেত্রে কিন্তু কেপি কেসির মান সমান আসেনি, দুই ক্ষেত্রে কিন্তু আলাদা এসেছে। কিন্তু বিয়োজন বিক্রিয়া এবং সংযোগ বিক্রিয়া তুমি যেটাই বলো, দুই ক্ষেত্রে কিন্তু কেপির মান এবং কেসির মান সমান এসেছে। দুইটা বিক্রিয়া আগে দেখেছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা, আগে দেখেছিলাম যে হাইড্রোজেন আয়োডাইডের সংযোগ বিক্রিয়া, এখন হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়া। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আর আশা করি বুঝতে পেরেছো যে তোমরা অনেকেই মনে করো যে এটা একটা সূত্র, এখানে মান বসিয়ে দিই, এখানে মান বসিয়ে দিলে কিন্তু আসলে সবসময় অঙ্ক মিলবে না, কারণ তুমি কিভাবে সম্পূর্ণ বিষয়গুলোকে ধরেছো তার উপরে কিন্তু এই সমীকরণটা ক্রিয়েট হবে। তুমি যেভাবেই ধরো কোনো প্রবলেম নাই, যদি তোমার লজিকটা ঠিক থাকে তারপর তুমি এখানে মান বসাবে এবং অঙ্ক হয়ে যাবে। তা আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। আমরা এখন একটা গাণিতিক সমস্যা দেখব, চলো দেখি এই গাণিতিক সমস্যাটা আসলে কিভাবে সমাধান করা যায়। উদ্দীপকে বলা হয়েছে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম হাইড্রোজেন এবং 1143 গ্রাম আয়োডিন বাষ্পের মিশ্রণ উত্তপ্ত করায় 1024 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়ে বিক্রিয়ায় সাম্য অবস্থায় অর্জিত হলো। সাম্য ধ্রুবকের মান গণনা করো। তাহলে এখানে দেখো হাইড্রোজেন এবং আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড উৎপাদন হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ তোমরা দেখো এখানে হাইড্রোজেন গ্যাস আছে এবং আয়োডিনের গ্যাসের পরিমাণ দেওয়া আছে এবং সেখান থেকে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে। তাহলে এটা হাইড্রোজেন আয়োডাইডের সংযোগ বিক্রিয়া না বিয়োজন বিক্রিয়া? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এটা হাইড্রোজেন আয়োডাইডের একটা সংযোগ বিক্রিয়ার গাণিতিক সমস্যা।
এখানে দেখো হাইড্রোজেন এবং আয়োডিনের প্রাথমিক পরিমাণগুলো কিন্তু গ্রামে দেওয়া আছে এবং উৎপাদিত হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ কিন্তু সেটাও গ্রামে দেওয়া আছে। তো সাম্য অবস্থা নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা জানি যে বিক্রিয়কগুলোর মোল সংখ্যা আমাদের দরকার, যে বিক্রিয়কের প্রাথমিক মোল সংখ্যা। তো এখানে মোল সংখ্যা না দিয়ে ভর অর্থাৎ মাসের মাধ্যমে দেওয়া আছে কত গ্রাম। তাহলে আমরা জানি যে যে ভরটা থাকে সেটাকে আণবিক ভর দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেটা মোলে কনভার্ট হবে। তো আমরা এগুলোকে মোলে কনভার্ট করে নিতে হবে। আরেকটা সমস্যা দেখো, এখানে কিন্তু আয়তনের কোনো উল্লেখ নেই বা চাপেরও কোনো উল্লেখ নাই। এখানে কত আয়তন পাত্রে নিয়ে কাজ করেছি বা কত সাম্য অবস্থায় কত চাপ সেটাও কিন্তু দেওয়া নেই। তো এখানে অঙ্কটাতে দেওয়া নেই, এটার জন্য তোমরা আবার ঘাবড়ে যাবে না যে আয়তন বা চাপ না দেওয়া থাকলে আমি মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ কিভাবে নির্ণয় করব। যদি কোনো কিছু দেওয়া না থাকে তুমি ধরে নিবা, বুঝতে হবে এই অঙ্কের মধ্যে হয়তো আয়তন বা চাপের কোনো ইফেক্ট থাকবে না, এই কারণেই উদ্দীপকে এটা দেওয়া হয়নি। তো না থাকলেও কোনো সমস্যা নেই, পাত্রের আয়তন তোমরা ভি লিটার ধরে নিবা। আর যদি চাপের প্রয়োজন হয় চাপ পি অ্যাটমসফিয়ার ধরে নিবা, ক্যালকুলেশন করে দেখবা যে এই পি এবং ভি শেষ পর্যন্ত আসলে থাকে না। তো যাই হোক, আমরা প্রথমে বিক্রিয়াটা লিখছি, সবাই খেয়াল করো। যেহেতু এটা হাইড্রোজেন আয়োডাইডের সংযোগ বিক্রিয়া, তাহলে আমরা সলিউশনটা শুরু করছি। প্রথমে আমরা বিক্রিয়া লিখব হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস এবং উভয়মুখী চিহ্ন দিয়ে আমরা এখানে লিখব হাইড্রোজেন আয়োডাইড। তো আমরা প্রথমে লিখব প্রাথমিক অবস্থায়। তো প্রাথমিক অবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা আমরা বলেছিলাম এ মোল ধরতে, এটা বি মোল, আর যেহেতু প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ তৈরি হয়নি এটা 0 মোল। ঠিক একইভাবে সাম্য অবস্থায় আমরা অবশিষ্ট হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে a - আলফা, কারণ এখান থেকে আলফা পরিমাণ ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে অবশিষ্ট হাইড্রোজেনের পরিমাণ a - আলফা। সাম্য অবস্থায় অবশিষ্ট আয়োডিনের পরিমাণ হবে b - আলফা এবং উৎপাদিত হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হবে টুয়াইস আলফা। তো আমরা এটা লিখে দিলাম। তো যেহেতু চাপ দেওয়া নেই বা পাত্রের আয়তন দেওয়া নেই, আমরা মনে করি পাত্রের আয়তন ভি লিটার, এটা আমরা ধরে নিলাম পাত্রের আয়তন ভি লিটার। তো আমরা গাণিতিক সমস্যা করার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে আমরা যদি কেসি নির্ণয় করি, কারণ এখানে আরেকটা জিনিস দেখো, সাম্যদ্রব্য বলেছে, কারণ এখানে বলেনি যে কেসি নির্ণয় করো বা কেপি নির্ণয় করো, সাম্যদ্রব্য বলেছে। আগের যে সমীকরণগুলো আমরা প্রতিপাদন করেছি সেখান থেকে তোমরা জেনেছো যে যখন মৌল সংখ্যা সমান থাকে তখন কেসি এবং কেপির মান সেম আসে। তাই এখানে বলা হয়নি যে কেসি বের করতে হবে না কেপি বের করতে হবে, যে কোনো একটা বের করলে চলবে, কারণ দুইটার মানেই ভ্যালুটা সমান আসে। তা আমি কেসি বের করছি। তো কেসির ক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের মনে আছে উৎপাদের ঘনমাত্রা হচ্ছে উপরে, তাহলে হাইড্রোজেন আয়োডাইড উপরে অবশ্য মোল সংখ্যাটা হবে, আর নিচে হবে হাইড্রোজেন ইনটু আয়োডিন। তো আমরা মানগুলো বসাচ্ছি। এখানে খেয়াল করো, এখানে আসতেছে a - আলফা বাই ভি, কারণ সাম্যাবস্থায় মৌল সংখ্যা, দুঃখিত, আমরা মানগুলো এখানে দেখো বসাচ্ছি। এখানে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে টুয়াইস আলফা বাই ভি, তার উপর হোল স্কয়ার, আর এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে a - আলফা বাই ভি, b - আলফা বাই ভি। তো আমরা দেখলাম যে শেষ পর্যন্ত সমীকরণ হচ্ছে 4 আলফা স্কয়ার a - আলফা ইনটু b - আলফা। তো এখন এই মানগুলো আমরা উদ্দীপক থেকে নিয়ে এখানে মানগুলো বসাবো। তো চলো দেখা যাক কি দেওয়া আছে। তো তোমরা জানো যে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং আরেকটা আছে আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 127, এটা তোমরা মনে রাখবে, আয়োডিনের 127, এই দুটো জিনিস মনে রাখবে। তো ফার্স্ট আমরা এর পরিমাণ বের করব। তোমরা যদি এর পরিমাণটা বের করে নাও, এখানে কি লেখা আছে তাহলে আমরা লিখব হাইড্রোজেন এর প্রাথমিক পরিমাণ, হাইড্রোজেনের প্রাথমিক পরিমাণ
কত দেওয়া আছে দেখো, হাইড্রোজেন 25 গ্রাম দেওয়া আছে। তো 25 গ্রাম আমরা জানি যে এখানে 25 গ্রাম দেওয়া আছে। আর হাইড্রোজেন গ্যাস যদি হয় তাহলে H2, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে H2 এর আণবিক ভরটা কত, হাইড্রোজেনের প্রাথমিক পরিমাণ, হাইড্রোজেনের ভর 1 কিন্তু হাইড্রোজেন গ্যাস, তাহলে এর আণবিক ভর হচ্ছে 2, তাহলে আমরা লিখব 2 গ্রাম পার মোল। তো কত আসছে দেখো, 2 গ্রাম পর গ্রামে গ্রামে কাটা গেল, তাহলে 12.5 একক থাকছে মোল। তাহলে হাইড্রোজেনের প্রাথমিক পরিমাণ হচ্ছে 12.5 মোল। ঠিক একইভাবে আয়োডিন এর প্রাথমিক পরিমাণ, আয়োডিনের প্রাথমিক পরিমাণ দেখো, আয়োডিনের পরিমাণটা কত দেওয়া আছে, 1143 গ্রাম আয়োডিন নেওয়া হয়েছে। তো আমরা প্রথমে লিখব এখানে যা দেওয়া আছে 1143 গ্রাম আয়োডিন দেওয়া আছে। তো তোমরা জানো আয়োডিন হচ্ছে I2, তাহলে আণবিক ভর, পারমাণবিক ভর যেহেতু 127, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 127 × 2, তাহলে 254 এত গ্রাম পার মোল। তাহলে দেখো কত আসছে, 1143 ডিভাইডেড বাই 254, তাহলে আসে 4.5। তাহলে এখানে আসে 4.5 মোল। এখন দেখো বলা হচ্ছে উত্তপ্ত করায় 1024 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়ে বিক্রিয়া সাম্য অবস্থা অর্জিত হয়েছে। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের সাম্য অবস্থায় উৎপাদিত হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ, তাহলে আমরা বলবো হাইড্রোজেন আয়োডাইড এর পরিমাণ, বা উৎপন্ন লিখে নিতে পারো আগে, উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ, উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণটা আমরা টুয়াইস আলফা ধরেছি। দেখো উৎপাদিত হাইড্রোজেন সাম্য অবস্থায় উৎপাদিত হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হচ্ছে টুয়াইস আলফা। তাহলে টুয়াইস আলফার মানটা দেখো কত দেওয়া আছে, 1024 গ্রাম দেওয়া আছে। তো কত মোল দেখো, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড, তো হাইড্রোজেনের ভর আমরা বলেছি 1 আর আয়োডিনের ভর বলেছি 127, তাহলে টোটাল আসবে 128 গ্রাম পার মোল। তাহলে দেখো কত আসে, আমরা যদি একটু দেখি, 1024 ডিভাইডেড বাই 128 যদি আমরা করি, তাহলে এখানে আসে 8, তাহলে 8 মোল, গ্রামে গ্রামে কাটা গেল মোল। তাহলে দেখো আমার এখানে কিন্তু টুয়াইস আলফার দরকার নেই, আমার এখানে আলফা দরকার আছে। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ টুয়াইস আলফার মান যদি 8 হয়, তাহলে সুতরাং আলফার মান হবে 8/2 মোল সমান হচ্ছে 4 মোল। তাহলে আমরা আলফার মান বের করলাম। তো চলো এখন আমরা এই মানটা, এই মানগুলো এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলে কিন্তু আমাদের গাণিতিক সমস্যাটা হয়ে যাবে। তাহলে 4 আলফা স্কয়ার, আলফার মান আমরা দেখলাম 4, তাহলে 4 × 4 স্কয়ার, আলফার মান আমরা 4 পেয়েছি, এর মান পেয়েছি 12.5 মাইনাস আলফা, তার মানে আলফার মান 4 × 4। দেন এখানে দেখো বি এর মান আমরা পেয়েছি 4.5 আর মাইনাস আলফা, এই আলফার মান হচ্ছে 4। তো আগে দেখেছো ভি গুলো কাটা চলে গেছে। তো আমরা এখন যদি মানগুলো বসাই, উপরে আসছে, উপরে হচ্ছে 64 আর নিচে আসছে 12.5 মাইনাস 4, তাহলে 8.5 ইনটু 4 থেকে যদি এটা যায় 0.5, তাহলে দেখা যাচ্ছে ফাইনালি রেজাল্ট আসছে 64 ডিভাইডেড বাই 8.5 ইনটু 0.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফলাফল আসছে 15.0588। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস এই বিক্রিয়ার কেসি মান 15.0588। তো ঠিক আমরা যদি এই বিক্রিয়ার কেপি বের করি তাহলে কিন্তু সেম রেজাল্টে আসবে, কারণ কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখেছি
যে কেপি এবং কেসি মান সেম আসে যদি তাদের মোল সংখ্যার পার্থক্য সমান থাকে 0 হয়, যেমন উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের 1 1 2, মোল সংখ্যা যদি সমান হয় অথবা মোল সংখ্যার পার্থক্য যদি 0 হয়, তাহলে কিন্তু কেপি এবং কেসির মান সেম আসবে। তাহলে কেসির মান এত, অতএব আমরা বলতে পারি যেহেতু কেপি সমান কেসি, তাহলে কেপির মানও আমরা বলতে পারি 15.0588। স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। তা আমরা এইটা ছিল হাইড্রোজেন আয়োডাইডের সংযোগ বিক্রিয়া। আমরা এখন একটা বিয়োজন বিক্রিয়া দেখব। ফ্রেন্ডস, এখানে যে সমস্যাটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে একটি আবদ্ধ পাত্রে 2.5 মোল হাইড্রোজেন আয়োডাইডকে নিয়ে 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো এবং 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হওয়ার পর 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হওয়ার পর বিক্রিয়াটি সাম্য অবস্থায় উপনীত হয়েছিল। তো এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত, এভাবে বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়া, কারণ হাইড্রোজেন আয়োডাইড নেওয়ার পর তাপ দেওয়ার পর এটা বিয়োজিত হয়েছিল, তাহলে এটা হাইড্রোজেন আয়োডাইড বিয়োজন বিক্রিয়া। 2 নম্বর দেখতে পাচ্ছি যে এখানে আয়তন দেওয়া নাই অথবা চাপ দেওয়া নাই, তাতে কোনো সমস্যা নাই, কারণ আমরা বারবার বলেছি যে যাদের মোল সংখ্যা সমান থাকে উভয় সাইডে তাদের আয়তন বা চাপে কোনো ইফেক্ট থাকে না। তো সাম্য অবস্থা উপনীত হয়েছিল। বিক্রিয়াটি সাম্য ধ্রুবক কত, সাম্য ধ্রুবক কেসি অথবা কেপি, কোনো কিছু উল্লেখ নাই, তাতেও কোনো সমস্যা নাই, কারণ আমরা বলেছি যে মূল সংখ্যা যদি সমান থাকে দুই পক্ষে তাহলে কেপি এবং কেসির মান সবসময় সমান আসে, আমরা যে কোনো একটা বের করলেই চলবে। তো চলো ফার্স্টে বিক্রিয়াটা দেখো কি, আমরা সলিউশনটা শুরু করছি। হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস হয়। স্টুডেন্টস, অবশ্যই এটা গ্যাসীয় এবং ব্যালেন্স করার জন্য এখানে 2। আমরা বলেছিলাম যে প্রথমে আমাকে ধরতে হবে প্রাথমিক অবস্থায়। তো প্রাথমিক অবস্থায় এটার মোল সংখ্যা আমরা টুয়াইসে ধরেছি, 2 মোল আছে বলে আমরা টুয়াইসে ধরেছি। আমরা কিন্তু এই টুয়াইসে কে এও ধরতে পারতাম, কারণ টুয়াইসে তো আমাদের কাছে আননোন, আমি যদি পুরোটা এ ধরতাম তাতেও কিন্তু কোনো সমস্যা ছিল না। অতএব আমরা এখানে টুয়াইসে ধরেছি, এখানে 2 মোল আছে। তুমি যেভাবে ধরতে পারো, তুমি সম্পূর্ণ পরিমাণটাকে 1ও বিবেচনা করতে পারো, সম্পূর্ণ পরিমাণটাকে 1ও বিবেচনা করতে পারো, যেভাবে তুমি ধরো কোনো সমস্যা নেই। তাহলে এখানে প্রাথমিক অবস্থায় এটা 0 মোল, এটা 0 মোল। তো সাম্য অবস্থায় আমি এখানে ধরলাম টুয়াইস এ মাইনাস টুয়াইস আলফা, কারণ টুয়াইস এ থেকে টুয়াইস আলফা বিয়োজিত হয়েছে, তাহলে এখানে 2 আছে বলে আমি টুয়াইস আলফা ধরেছি। এখানে আলফা মোল, এটাও আলফা মোল, তাহলে আলফা মোল। তুমি যদি এখানে আজকে আলফা ধরতা, তাহলে আমি আবারও বলছি এখানে আলফা বাই 2 ধরা লাগতো, তোমার আলফা বাই 2। এখন দেখো যে কথা বলছিলাম, একটি আবদ্ধ পাত্রে 2.5 মোল হাইড্রোজেন আয়োডাইডকে নিয়ে উত্তপ্ত করা হলো। তো হাইড্রোজেন আয়োডাইডের প্রাথমিক যে পরিমাণ, তাহলে আমরা এখানে একটু ইনফরমেশন গুলো লিখি। হাইড্রোজেন আয়োডাইড এর প্রাথমিক পরিমাণ, তো হাইড্রোজেন আয়োডাইডের প্রাথমিক পরিমাণ দেওয়া আছে, মোলে দেওয়া আছে, সেটা দেওয়া আছে 2.5 মোল। তার মানে আমরা যেটাকে টুয়াইসে ধরেছি, এই টুয়াইসের মানটাই কিন্তু 2.5 মোল। তো আমি একটু উপরে একটু লিখে রাখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা মূলত টুয়াইসের মানটা আমরা ধরেছি। আচ্ছা, আমি এটা মুছেই দিলাম। হাইড্রোজেন আয়োডাইড এর প্রাথমিক পরিমাণ আমরা টুয়াইস এর মান দেওয়া আছে 2.5। তুমি যদি প্রাথমিক পরিমাণটাকে এ ধরতা, তাহলে কিন্তু তুমি লিখতা যে এ সমান 2.5 মোল, ঠিক আছে? তো আমি যেহেতু টুয়াইস এর ধরেছি, টুয়াইস এর মান 2.5 মোল। এখন দেখো
হাইড্রোজেনের পরিমাণগুলো একটু আমরা বের করি। হাইড্রোজেনের পরিমাণ বের করলে অটোমেটিক আয়োডিনের পরিমাণ বের হবে। তাহলে আমরা জানি যে সাম্য অবস্থায়, এখন আমরা সাম্য অবস্থায়, সবাই খেয়াল করো, আমরা সাম্য অবস্থায় দেখব যে আলফার পরিমাণ কত। এখানে বলা হয়েছে 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়েছে, তাহলে টুয়াইস আলফার মান কিন্তু দেওয়া আছে। সবাই খেয়াল করো, 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়েছে, তাহলে বিয়োজনের পরিমাণ দেওয়া আছে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি সাম্য অবস্থায় বিয়োজনের পরিমাণ, তো বিয়োজনের পরিমাণ হচ্ছে 20, টুয়াইস আলফার মান হচ্ছে 25%। তো কার বিয়োজন, প্রাথমিক যে পরিমাণ তার 25% বিয়োজিত হয়েছে। তো প্রাথমিক পরিমাণটা আমার ছিল 2.5, প্রাথমিক পরিমাণ আমার এত, তার মধ্যে 25% বিয়োজিত হয়েছে, এত পার্সেন্ট। কারণ দেখো একটু বুঝো যে সাম্য অবস্থায় বিয়োজনের পরিমাণ, তো আমরা সাম্য অবস্থায় বিয়োজনের পরিমাণ টুয়াইস আলফা ধরেছি। টুয়াইস আলফাটা হচ্ছে 25% বলা হয়েছে, কিন্তু কার 25%? প্রাথমিক যত মোল নিয়ে তুমি কাজ শুরু করেছো, অর্থাৎ প্রাথমিক যে মোল সংখ্যা ছিল আমার হাইড্রোজেন আয়োডাইড, তার 25% বিয়োজিত হয়েছে। তো আমরা এখন দেখব যে টুয়াইস 2.5 এর 25% আসলে কত আসছে, আমরা একটু দেখে নিচ্ছি। 2.5 এর 25%, এখানে আমরা দেখতে পাচ্ছি 0.625 আসলো। তাহলে এটা পার্সেন্টেজ করার পর টুয়াইস আলফার মান এত। তো অনেক সময় আমাদের আলফার মান লাগবে, তো আমরা সুতরাং আলফার মান কত, তাহলে তার অর্ধেক ডিভাইডেড বাই 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি সুতরাং আলফার মান হবে 0.3125 মোল। তাহলে আমরা বুঝতে পেরেছি যে বিয়োজনের পরিমাণ এত আর হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ গুণ, হাইড্রোজেন এবং আয়োডিনের পরিমাণ এত। বিষয়টা একটু খেয়াল করো যে এখানে যে পরিমাণ বিয়োজিত হয়েছে তার অর্ধেক পরিমাণ কিন্তু হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি হয়েছে, তাহলে আলফার মান পেয়ে গেলাম। তো এখন আমরা যদি কেসি বের করতে চাই, কেসি আমরা বলেছিলাম উৎপাদের ঘনমাত্রাগুলো উপরে, তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা উপরে, আয়োডিনের ঘনমাত্রা উপরে, ডিভাইডেড বাই বিক্রিয়কগুলো হবে নিচে। আমরা বলেছিলাম যে একক আয়তনের মোল সংখ্যা মানে হচ্ছে মোলার ঘনমাত্রা। তাহলে আমরা ধরে নিলাম যেহেতু পাত্রের আয়তন দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিলাম পাত্রের আয়তন V, তাহলে ঘনমাত্রা হবে আলফা বাই V ইনটু আলফা বাই V, কারণ হাইড্রোজেনের ঘনমাত্রা আলফা ডিভাইডেড বাই তার আয়তন V আমরা ধরে নিলাম। আয়োডিনের ঘনমাত্রা সাম্য অবস্থায় আলফা, তার আয়তন V। আর হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে খেয়াল করো, হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে টুয়াইস A মাইনাস টুয়াইস আলফা ডিভাইডেড বাই V, তারপরে হোল স্কয়ার। আমি একটু লিখে রাখলাম যে পাত্রের আয়তন আমরা V লিটার ধরে নিয়েছি, এটা ধরে নিয়েছি, এটার ভ্যালু থাকবে না। স্টুডেন্টস এখানে একটু খেয়াল করো কত আসে, V স্কয়ারটা ভ্যানিশ, তাহলে উপরে থাকতেছে আলফা স্কয়ার, আর এখানে কি থাকছে 4 বা 4 যদি নাও করো, কারণ এখানে মানগুলো সরাসরি দেওয়া আছে, টুয়াইস A মাইনাস টুয়াইস আলফা। আমরা মানগুলো একটু বসাবো এখানে। সবাই একটু খেয়াল করো যে আলফার মান কত আছে, আলফার মান আছে 0.3125, তারপর হোল স্কয়ার আছে। আর 2 আমি কমন নিচ্ছি না, কারণ হচ্ছে এখানে টুয়াইস আলফার মানটা, টুয়াইস এর মানটা ডিরেক্ট পাওয়া যাচ্ছে, এই জন্য আমি একটু কমন নিলাম না। 2.5 মাইনাস 0.625, তার উপরে হোল স্কয়ার। তো চলো আমরা এখন দেখবো যে কত আসে। তো উপরে হচ্ছে 0.3125 স্কয়ার ডিভাইডেড বাই 2.5 মাইনাস 0.625 হোল স্কয়ার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মানটা আসছে 2.778 10 টু দি পাওয়ার -2। তাহলে স্টুডেন্টস বুঝতে পেরেছো যে কেসির মানটা আসলো
2.778 10 ইনভার্স 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আগামী ভিডিওগুলোতে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা নিয়ে আসবো, অন্যান্য রিঅ্যাকশনের কেপিকেসি কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলোর উপরে তোমাদেরকে ধারণা দেওয়া হবে। তো সবাই ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, সেজন্য তোমরা ভিডিওটাকে শেয়ার করবে যেন সবাই উপকৃত হয়। আর যদি কেউ এই চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা যেন পরবর্তী ভিডিওর আপডেট খুব সহজে তোমরা পেতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।